বন্ধুরা, প্রতিটি ইচ্ছাধারী নাগিনের কাছে তার নাগমণি অবশ্যই থাকে। বলা হয় যে যখন স্বাতী নক্ষত্রের প্রথম বৃষ্টির ফোঁটা কোনো কোবরার মুখে পড়ে, তখন সে তার মুখ থেকে নাগমণি উৎপন্ন করে। নাগমণি লাভকারী সাপটি অদ্ভুত এবং অপার শক্তির অধিকারী হয়ে ওঠে, যেমন মানুষের রূপ ধারণ করতে পারা। সেই নাগমণির জ্যোতি এত প্রবল হয় যে তার আলো কয়েক কিলোমিটার দূর পর্যন্ত দেখা যায়। কিন্তু বন্ধুরা, একটি ইচ্ছাধারী নাগিন সর্বদা তার নাগমণি পৃথিবীর চোখের আড়াল করে রাখে। যদি কেউ তার নাগমণি ছিনিয়ে নেয়, তবে তার ক্রোধ সপ্তম আকাশ পর্যন্ত পৌঁছে যায়। আজ আমরা আপনাদের এমনই একটি রহস্যময় ঘটনা শোনাতে চলেছি, যা মধ্যপ্রদেশের জবলপুর জেলার কাছে অবস্থিত একটি ছোট গ্রামে ঘটেছিল। এই গ্রামটি ঘন এবং ভয়ঙ্কর জঙ্গলের একেবারে কিনারায় ছিল। চারদিকে ছিল ঘন সবুজ আর উঁচু উঁচু গাছের সারি। গ্রামের লোকেরা জঙ্গলের কাছে যেত ঠিকই, কিন্তু তাদের মনে মনে সেই জায়গাটা থেকে এক অদ্ভুত ভয়ও কাজ করত। এই গ্রামেই আকাশ এবং বিক্রম নামে দুই ঘনিষ্ঠ বন্ধু থাকত। তাদের বন্ধুত্ব শৈশবকাল থেকে চলে আসছিল। দুজনেরই নিজস্ব ছাগল ছিল। রোজ সকালে তারা ছাগলদের নিয়ে জঙ্গলে যেত এবং সন্ধ্যায় বাড়ি ফিরত। কিন্তু সেই জঙ্গলে একটি ভয়ঙ্কর রহস্য লুকিয়েছিল। সেখানে একটি ইচ্ছাধারী নাগিন তার সঙ্গী নাগের সাথে দিব্য নাগমণির রক্ষা করত। একদিন এমন হলো যে বিক্রমের একটি ছাগল চড়তে চড়তে জঙ্গলের ভেতরে হারিয়ে গেল। বিক্রম আকাশকে বাকি ছাগল নিয়ে বাড়ি চলে যেতে বলল এবং একাই জঙ্গলের গভীরে চলে গেল। ঠিক সেই সময় নাগিন তার রূপ বদলে মানুষের রূপ ধারণ করে গ্রামের দিকে চলে গিয়েছিল। বিক্রম ছাগলের খোঁজে খুঁজতে খুঁজতে সেই জায়গায় পৌঁছালো যেখানে একটি পুরনো বিশাল গাছের মূলের কাছে একটি গভীর গর্ত থেকে তীব্র আলো বের হচ্ছিল। সে লাঠির মতো ডাল দিয়ে সেই গর্তটি খুঁড়তে ও আঘাত করতে লাগল। লাঠির আঘাতে সেখানে লুকিয়ে থাকা নাগটি গুরুতরভাবে আহত হলো এবং কিছুক্ষণ পরেই দমত্যাগ করল। নাগকে মৃত দেখে বিক্রমের মনে ভয়ের বদলে লোভ জেগে উঠল এবং সে বুঝল যে এটি সেই রহস্যময় নাগমণি। সে নিজের পকেট থেকে একটি রুমাল বের করে সেই ঝলমলে রত্নটি তাতে মুড়ে নিল এবং দ্রুত গ্রামের দিকে ছুটে পালালো। তাড়াহুড়োতে সে এও ভুলে গেল যে তার ছাগলটি এখনও জঙ্গলেই আছে। ওদিকে যখন নাগিন গ্রাম থেকে ফিরে তার গর্তের কাছে পৌঁছালো এবং নাগকে মৃত দেখল আর নাগমণি গায়েব দেখল, তখন তার ক্রোধ ফেটে পড়ল। তার চোখ আঙ্গারের মতো লাল হয়ে গেল এবং ফনা যেন আগুন ঝরাচ্ছিল। সে তার দিব্য দৃষ্টি দিয়ে নাগের চোখে তাকালো এবং দেখল এই সব বিক্রমের কাণ্ড। বিক্রম খুব বড় ভুল করে ফেলেছিল, কারণ সে নাগের মৃতদেহ না পুড়িয়ে তার পালানোর পথ বন্ধ করে দিল। এদিকে বিক্রম বাড়ি পৌঁছানো মাত্র আনন্দে আত্মহারা হচ্ছিল এবং মনে মনে ইচ্ছা করল, যদি আমার হারানো ছাগলটি আমাকে ফিরে পেতাম। পরের মুহূর্তেই তার সেই ছাগলটি তার বাড়ির দরজায় দাঁড়িয়েছিল। গ্রামের লোকেরা এটা দেখে হতবাক হয়ে গেল। বিক্রম, যাকে এখন লোকেরা দীপক বলতে শুরু করেছিল, তার ভাগ্য যেন ঘুরে গিয়েছিল। নাগমণির শক্তিতে সে তার ভাঙা ঘরকে মহলে বদলে ফেলল। কয়েকদিনের মধ্যেই সে গ্রামের সবচেয়ে ধনী এবং শক্তিশালী মানুষ হয়ে গেল, যা ছিল নাগমণির অদ্ভুত শক্তির ফল। কিন্তু অন্যদিকে জঙ্গলের গভীরে থাকা ইচ্ছাধারী নাগিনের ভেতরে বদলার আগুন জ্বলছিল, কারণ তার নাগ দীপকের কারণে মারা গিয়েছিল। সে দীপককে যে কোনো মূল্যে শেষ করতে চেয়েছিল, কিন্তু তার সামনে একটি বড় বাধা ছিল। নাগমণি তার চারপাশে অদৃশ্য সুরক্ষা কবচ তৈরি করত। বলা হয় যে ইচ্ছাধারী নাগিনদের কাছে আরও একটি বরদান থাকে, তারা যে কোনো মানুষের রূপে পরিবর্তিত হতে পারে। এই শক্তি ব্যবহার করে নাগিন দীপককে প্রতারণা করার পরিকল্পনা করল এবং সে এক অত্যন্ত সুন্দরী এবং আকর্ষণীয় নারীর রূপ ধারণ করল। একদিন যখন দীপক অন্য গ্রামে যাচ্ছিল, তখনই রাস্তায় সে দেখল যে একটি মহিলা গাছের নিচে বসে জোরে জোরে কাঁদছে। দীপক দয়া অনুভব করল এবং কাছে গিয়ে বলল, বোন, আপনি কে? কি হয়েছে? কেন কাঁদছেন? সেই মহিলার বেশে লুকিয়ে থাকা নাগিনটি চোখের জল মুছতে মুছতে বলল, তার নাম রূপালী এবং তার স্বামী তাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। তার করুণ গল্প এবং সৌন্দর্য দেখে দীপক মোহিত হল এবং রূপালীকে নিজের সঙ্গে বাড়ি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল।
যে সম্পর্ক সহানুভূতির সঙ্গে শুরু হয়েছিল তা এখন ধীরে ধীরে প্রেমে বদলে গেল এবং দীপক পুরোপুরি রূপালীর প্রেমের জালে ফেসে গেল। একদিন দুজনে গ্রামের বাইরে হাঁটতে বের হলো। তখনই রূপালী খুব সরলতা নিয়ে জিজ্ঞাসা করল, দীপক, তোমার গলায় যে এই ঝলমলে মালাটি, এটা আসলে কি? দীপক হালকা হাসল এবং বলল, ওহ, এটা তো শুধু একটা সাধারণ গয়না, কিন্তু সত্যিটা হলো সেই মালাটাই আসলে নাগমণি ছিল। রূপালী সরলতার অভিনয় করে বলল, এই মালাটি তো খুব সুন্দর, আমি কি এটা একটুক্ষণের জন্য পরে দেখতে পারি? দীপক ঘাবড়ে গিয়ে বলল, না রূপালী, এই মালা আমি কাউকে দিতে পারবো না। কিন্তু রূপালী রাগ দেখানোর অভিনয় করল এবং অশ্রু ঝরালো। তার চোখের জল আর ক্রোধ দেখে দীপকের মন গলে গেল এবং সে দ্বিধায় পড়ে শেষমেশ বলল, ঠিক আছে রূপালী, তবে খেয়াল রেখো, এটা খুব দামি। যেমনই দীপক মালাটি খুলে রূপালীকে দিল, একটি বিচিত্র এবং ভয়ঙ্কর দৃশ্য ঘটল। রূপালীর সুন্দর মুখ হঠাৎ পাল্টে যেতে লাগল। কিছু মুহূর্তের মধ্যেই তার রূপ ভয়ঙ্কর হয়ে গেল। চোখ লাল আগুনের মতো জ্বলে উঠল এবং শরীরে নাগিনের রূপ ফুটে উঠল। আসলে সে রূপালী নয়, সেই ইচ্ছাধারী নাগিন ছিল। নাগমণি তার হাতে আসা মাত্রই সে তার আসল রূপ ধারণ করল। নাগিন রাগে ফসফস করে উঠল এবং ঝাঁপিয়ে পড়ে দীপককে ডাঁশ মারল। কয়েক মুহূর্তের মধ্যেই দীপক মাটিতে পড়ে গেল। দীপকের মৃত্যুর খবর সারা গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ল। সকালে যখন লোকেরা তার বাড়িতে পৌঁছালো, তখন দৃশ্য দেখে সবার হুঁশ উড়ে গেল। দরজা খোলা, ঘর অগোছালো এবং উঠোনের মাঝে দীপকের মৃতদেহ পড়েছিল। কিন্তু সবচেয়ে বড় রহস্য ছিল, তার গলার নাগমণি গায়েব ছিল। গ্রামের লোকেরা নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগলো, এটা কোনো সাধারণ মৃত্যু নয়, দীপকের ওপর কোনো অশুভ ছায়া ছিল। সমীর, যে দীপকের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল, তার বন্ধুর মৃতদেহ ছুঁয়ে বলল, তুই তো বলেছিলি আমরা সবসময় একসঙ্গে থাকব। তখনও গ্রামের একজন প্রবীণ বললেন, বাপু, এ হলো নাগমণির অভিশাপ। দীপক লোভ করেছিল আর এটাই তার সাজা ছিল। সেই রাতে সারা গ্রামে কেউ ঘুমোতে পারল না। বাইরে বাতাস জোরে বইছিল এবং কোথাও দূর থেকে ফসফস করার মতো আওয়াজ শোনা যাচ্ছিল। সমীর সারা রাত পাশ ফিরতে রইল এবং মনে মনে প্রতিজ্ঞা করল যে মৃত্যুর মুখোমুখি হতে হলেও সে এই রহস্যের সত্য অবশ্যই জানবে। দীপকের মৃত্যুর পরের দিনই আরও একটি ভয়ঙ্কর ঘটনা ঘটল। গ্রামের একজন রাখাল সন্ধ্যায় ছাগল চড়িয়ে ফেরার সময় জঙ্গলের কিনারানা এক সুন্দরী নারীকে দেখল। পরের মুহূর্তেই সেই নারী হঠাৎ বদলে গেল। তার চোখ লাল, মুখ বিকৃত এবং তার পুরো শরীর নাগিনে রূপান্তরিত হয়ে গেল। রাখাল চিৎকারও করতে পারল না এবং সেখানেই ধরাশায়ী হয়ে গেল। সকালে যখন তার মৃতদেহ পাওয়া গেল, তখন তাতে সাপের ডাঁশের গভীর চিহ্ন ছিল। এবার সারা গ্রামে ভয় আর আতঙ্ক ছড়িয়ে পড়ল। লোকেরা ফিসফিস করে বলতে লাগলো, এই সেই ইচ্ছাধারী নাগিন যে তার নাগের মৃত্যুর বদলা নিতে বেরিয়েছে। সমীরের সাহস আরও বেড়ে গেল এবং সে স্থির করল, আমি যদি এখন কিছু না করি তবে সারা গ্রাম এই নাগিনের শিকার হয়ে যাবে। সেই সন্ধ্যায় সমীর একা জঙ্গলের দিকে রওনা হলো। অন্ধকারে দুটি লাল চোখ জলজল করছিল। ধীরে ধীরে নাগিন সামনে এলো। তার রূপ ছিল ভয়ঙ্কর। এলোমেলো চুল, চোখে আগুন এবং লম্বা সর্প শরীর মাটিতে ঢেউ খেলিয়ে এগিয়ে আসছিল। নাগিন গর্জন করে বলল, তোর বন্ধু লোভী ছিল, তার সাজা সে পেয়ে গেছে, এখন তুইও মৃত্যুর জন্য তৈরি হয়ে যা। সমীরের বুক কেঁপে উঠল, কিন্তু সে পিছু হটল না। সে দৃঢ় স্বরে বলল, নাগিন, যদি তোর বদলা নেওয়াটাই উদ্দেশ্য ছিল তবে তুই নির্দোষদের কেন মারলি? নাগিন চুপ রইল। তারপর বলল, আর যতক্ষণ নাগমণি আমার কাছে আছে আমি বন্ধনে আছি। সমীর বুঝল সমস্ত সমস্যার মূল হল নাগমণি এবং তার মনে পড়ল যে নাগমণিকে কেবল অমাবস্যার রাতে শ্মশানের আগুনে ফেলে দিয়েই নষ্ট করা যেতে পারে। দিন কাটতে থাকলো এবং অবশেষে সেই অমাবস্যার রাত এলো। আকাশে ঘন মেঘ ছেয়েছিল এবং চারিদিকে ছিল ঘুটঘুটে অন্ধকার। শ্মশান ঘাটে চিতার আগুন জ্বলছিল। সমীর তলোয়ার নিয়ে প্রস্তুত দাঁড়িয়ে শপথ নিল, আজ আমি আমার গ্রামকে এই আতঙ্ক থেকে মুক্তি দেব। যেমনই সে জঙ্গলের মাঝে পৌঁছালো, নাগিন প্রকট হলো। এবার তার রূপ ছিল আরও বিকরাল। তার ফোঁসফোঁসানি শুনে মাটি কাঁপতে লাগল। নাগিন গর্জন করে বলল, সমীর, পালিয়ে যা, না হলে তোর লাশও এখানে পড়বে।
সমীর জোরে চিৎকার করে বলল, আজ নাগমণি আমি তোর কাছ থেকে ছিনিয়েই ছাড়ব। এবং তারপর শুরু হলো ভীষণ যুদ্ধ। নাগিন শূন্যে উঠে তার ফোনা দিয়ে আঘাত করত, কখনো তার লম্বা শরীর দিয়ে সমীরকে জড়িয়ে ধরার চেষ্টা করত। সমীর খুব কষ্টে বাঁচছিল। অবশেষে সে পুরো শক্তি লাগিয়ে নাগিনের হাত থেকে নাগমণি ছিনিয়ে নিল এবং শ্মশানের দিকে দৌড়ালো। শ্মশানে পৌঁছানো মাত্র সমীর নাগমণি জ্বলন্ত আগুনে ছুঁড়ে ফেলল। যেমনই নাগমণি শিখায় পড়ল, আকাশ থেকে বিদ্যুৎ চমকালো এবং ভয়ঙ্কর গর্জন হলো। নাগিন করুণ চিৎকার করে উঠল এবং মাটিতে লুটিয়ে পড়ল। তার বিশাল শরীর ধীরে ধীরে ছাই হয়ে পরিণত হলো এবং তার আত্মা মুক্ত হলো। সমীর ক্লান্ত হয়ে সেখানেই বসে পড়ল। কিছুক্ষণ পর গ্রামের লোকেরা ছুটে এলো এবং সবাই তার বীরত্বকে প্রণাম করল। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই যে লোভ সবসময় বিনাশের মূল কারণ হয়। সাহস এবং বুদ্ধিমত্তা দিয়ে বড় থেকে বড় শক্তিকেও হারানো যেতে পারে এবং প্রকৃতির অমূল্য বস্তুর সাথে ছেড়খানি করার পরিণতি সর্বদা বিনাশকারী হয়।